এই ক্যারিয়ারকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবে, ইনশাআল্লাহ তারা বেকার থাকবে না। সুতরাং আমাদের কথা হচ্ছে কম্পিটিশন। ক্যারিয়ারের 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কম্পিটিশন। চেঞ্জ এখান থেকে চেঞ্জ করতে হলে সুবিধা হতো। কম্পিটিশন, এই আনএমপ্লয়মেন্টের সময়ে যারা প্রতিযোগিতায় টিকে থাকবে তারাই সফল হবে। তোমাদের আমি প্রতিযোগিতার একটা চিত্র দেই, আমার কাছে অনেক বড় ডাটা আছে, 2টা লাইন থেকে তোমাদের চিত্র দেই। আমাদের বাংলাদেশের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা ড্রিম জব হচ্ছে বিসিএস। সেই বিসিএস এর চিত্র হচ্ছে 43তম বিসিএস এ অংশগ্রহণ করেছে, আবেদন করেছে 4,35,190 জন। সুপারিশ পেয়েছে হচ্ছে মাত্র 2,163 জন। যদি অনুপাত করা যায়, অনুপাত হচ্ছে 1:201.2, 201.2, কি মারাত্মক চিত্র। অর্থাৎ 201 জনে একজন কোয়ালিফাই করেছে। আমি যদি 44তম বিসিএস এ দেখি, 44তম বিসিএস এ আবেদনকারী ছিল 3,50,716 জন। এই আবেদনের মধ্যে মাত্র কোয়ালিফাই করেছে অর্থাৎ সুপারিশ পেয়েছে 1,690 জন। অর্থাৎ অনুপাত করলে দাঁড়ায় 101:207.52 জন। অর্থাৎ এভারেজে অনুপাত হচ্ছে 200 জনের এগেইনস্টে একজন। কিন্তু আমি আজকের এই ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে দাঁড়িয়ে এই ঘোষণা দিতে চাই, যতগুলো বিসিএস এ পদ আছে ইনশাআল্লাহ এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে ওই পদগুলোতে কোয়ালিফাই করব। আওয়াজটা কম, কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। এখন আসো আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার টার্গেট। সো ক্যারিয়ার টার্গেট, তো তোমাকে বড় একটা ক্যারিয়ারের স্বপ্ন দেখতে হবে। বড় একটা স্বপ্নই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। যারা বড় স্বপ্ন দেখতে পারে না তারা বড় জায়গায় পৌঁছানো তাদের জন্য কষ্টকর। তারা বড় জায়গা জানেই না, চেনেই না, পৌঁছাতে পারবে না। এজন্য ইউ হ্যাভ টু ড্রিম বিগ। একটা বড় স্বপ্ন দেখতে হবে। ইউর ড্রিম শুড বি বিগ। তোমার স্বপ্ন হবে বড়, এবং বড় স্বপ্নেই একদিন তাকে সফলতায় নিয়ে যাবে। সো এ পারসন গ্রো অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিম। একজন মানুষ তত বড় হয় তার স্বপ্ন যত বড়। আমি একটা ফানি উদাহরণ দেই, স্বপ্ন চেঞ্জ হয় কিন্তু অলওয়েজ ইউর ড্রিম শুড বি বিগ। চেঞ্জ হবে কিন্তু তোমার স্বপ্ন বড় হবে। তুমি যখন এলাকায় ছিলা, স্কুলে পড়েছো, স্বপ্ন ছিল একরকম, হাই স্কুলে পড়েছো, স্বপ্ন হয়েছে আর এক রকম, কলেজে পড়েছো, স্বপ্ন চেঞ্জ হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে আসছো এক ধরনের স্বপ্ন নিয়ে। কিন্তু দিন দিন যাবে তোমার স্বপ্ন চেঞ্জ হবে। কিন্তু দ্যাট ড্রিম শুড বি বিগ, বাট সেই স্বপ্ন অবশ্যই বড় হতে হবে। আমি একটা উদাহরণ দিই, ছোটবেলায় তখন তোমরা কেবল হাঁটতে শিখেছো, তখন মনে হতো না যে আমি যদি একটা সাইকেলের টায়ার পাইতাম, খুব চালাইতাম। তোমাদের মধ্যে কে কে সাইকেলের টায়ার চালাইছো হাত তোলো দেখি। বাবা, পুরা অডিয়েন্স সাইকেলের টায়ার চালাইছো। তখন মনে হতো না টায়ারের চাইতে যে রিং পেতাম, সাইকেলের রিং লাঠি দিয়ে চালাই, তখন মনে হতো একটা রিং পেলে সারাদিন রিং চালাতাম, তাই না? এরপরে মনে হলো না, হবে না, একটা সাইকেলই দরকার। তারপরে তোমরা সাইকেল চালাইছো। আমার ছোটবেলাও আমার মনে আছে, আমি প্রথম দিকে যখন বড় ভাইয়ের সাইকেল চালাতাম, সাইকেল চালানোর সাথে একটা মার ফ্রি ছিল। অর্থাৎ সাইকেল নিলে নষ্ট হতো, পড়ে যেতাম, ভাঙতাম, এসে ভাইয়ের পিকনিক খাইতাম। এই জন্য স্বপ্ন চেঞ্জ হয়, বাট ইউর ড্রিম শুড বি বিগ। আমি তোমাদের 2টা স্বপ্নের উদাহরণ দেই। স্বপ্ন দেখেছিলেন উড়ার স্বপ্ন, দ্য ড্রিম অফ ফ্লাইট, উড়ার স্বপ্ন দেখেছিলেন 835 সালে মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। তোমরা কি নাম শুনেছ? আব্বাস ইবনে ফিরনাস প্রথম উড়ার স্বপ্ন দেখেছিল মুসলিম বিজ্ঞানী 875 সালে। তার প্রায় 1000-এরও বেশি বছর পরে 2 ভাই স্বপ্ন দেখেছিল, রাইট ব্রাদার। সে রাইট ব্রাদারের স্বপ্ন সেই 17 ডিসেম্বর 1903 সালের স্বপ্ন এমন রূপ নিয়েছে, মানুষ এখন পৃথিবী জয়ের পরে চন্দ্র এবং মঙ্গল জয় করতে যাচ্ছে। স্বপ্নের ভিত্তি ছিল রাইট ব্রাদারের সেই ফায়ার 1, যেটা মাত্র 4 মাইল বা 6 কিলোমিটার উড়েছিল। তাদের সেই স্বপ্ন এখন
প্যাসেঞ্জার ক্যারি করছে দোতলা বিমান, প্যাসেঞ্জার ক্যারি করছে এয়ারবাসের দোতলা বিমান, বোয়িং এর দোতলা বিমান। মানুষ পৃথিবী থেকে চন্দ্রে বা মঙ্গলে আবাস গড়ার স্বপ্ন দেখছে। স্বপ্নটা এতই বড় হতে হবে। আমি আর একটা স্বপ্নের কথা বলতে চাই। আমি জাস্ট লাস্ট মান্থে ইউকে ইউনিভার্সিটি অফ গ্লাসগো ঘুরে আসছি। সেখানে আমাকে যে ঘুরাচ্ছিলেন বললেন এই রুমেই রিচার্ড ট্রিভিথিক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল 1804 সালে। তুমি চিন্তা করো, সেই 1804 সালে রিচার্ড ট্রিভিথিকের সেই স্টিম ইঞ্জিনের স্বপ্নই বর্তমানে যে রেল ব্যবস্থা, আমরা রকেট ট্রেন বলি, বুলেট ট্রেন বলি, হাই স্পিড ট্রেন বলি, পৃথিবীকে বদলে দিয়েছে। এই জন্য আমাদের স্বপ্ন এত বড় হবে, আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, পৃথিবীকে বদলে দেব। আমি স্বপ্নের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমার টার্গেটে 3.1, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি, বুঝতে পারছো তো? স্ক্রিনে দেখা যাচ্ছে, আমাকে ফলো করো। 3.1-এ আমি আলোচনা করেছি যে কথাটা আমার আগের বক্তা বলে গেছে, আমাদের ক্যারিয়ার টার্গেট কি হবে। বাংলাদেশ স্বাধীনতার অলরেডি 54 বছর পার করেছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ আমার দেশ। এই 54 বছরে যারা বাংলাদেশকে শাসন করেছে তারা আমাদের বক্তব্য শুনিয়েছে। বাংলাদেশ কানাডা হয়ে গেছে, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে গেছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ আসলে কোনোটাই হয়নি, বাংলাদেশ দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গেছে। এজন্য আমি ক্যারিয়ার টার্গেটের 1 নম্বর কথা বলবো, স্টুডেন্ট উইল বিকাম গুড বা অনেস্ট পিপুল। আমাদের 1 নম্বরে ভালো এবং সৎ মানুষ হতে হবে। আমাদের ক্যারিয়ার বা এম ইন লাইফ যখন আলোচনা করে এই পয়েন্ট আলোচনা করে না। এই পয়েন্ট আলোচনা না করার কারণেই আমরা দিনকে দিন আরো পিছিয়ে যাচ্ছি। তুমি চিন্তা করে দেখো, আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হই না, ক্রিকেটে চ্যাম্পিয়ন হই না, কিন্তু একটা বিষয়ে চ্যাম্পিয়ন হই, সেটা কি বলতো? করাপশন। 1 বার নয়, 2 বার নয়, 5 বার করাপশনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। করাপশনের পাইনিয়র এখন লন্ডনে বসে আছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের পাচার, অর্থ পাচার, ঘুষ, আত্মসাৎ, লুটপাটের চিত্র আমি স্ক্রিনে দিয়েছি। একটু বলি, প্রতি বছরে মাত্র পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। 1,80,000 কোটি টাকা। পাচারের টাকায় দুবাইয়ে 553টা বাড়ি করেছে বাংলাদেশের রাজনীতিবিদ আমলারা। মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে 3,600 জন। ঘুষ, রাজনৈতিক নেতারা প্রতি বছর ঘুষ নিয়েছে 1,40,000 কোটি টাকা। আমলারা নিয়েছে 98,000 কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 1 লাখ কোটি টাকা। এগুলো আমার কথা না, দুর্নীতি দমন কমিশনের রিসেন্ট রিপোর্ট। এবং এরা যারা করেছে সবাই কিন্তু শিক্ষিত। আমি একটা দুর্নীতির চিত্র দেখিয়েছি, শুধু ইসলামী ব্যাংক থেকে সরকারের মদতে এস আলম গ্রুপ 74,900 কোটি টাকা লুট করেছে। এবং এস আলম গ্রুপ 6টা ব্যাংক থেকে 95,000 কোটি টাকা লুট করেছে। তোমরা তো শুনছো কোটির অঙ্ক, একটু লিখতে যেও, কমা দিও না, লিখতে পারবা না, এত বড় অঙ্ক। সুতরাং আমাদের প্রথম টার্গেট হওয়া দরকার, আমরা ভালো মানুষ হব, আমরা দেশকে গড়ার জন্য আমরা এগিয়ে যাব। আমি ক্যারিয়ার টার্গেটের 2 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে যে ড্রিম জব, বিসিএস। একটু আগেই বলেছি, আবারও বলছি, মাঝে মাঝে আমাদের স্টুডেন্টদের অবস্থা এমন দেখি, আমরা সায়েন্সের আমাদের ক্লাসরুমে উপস্থিতি খুবই ভালো, অন্য রুমে উপস্থিতি খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনার্সের সাবজেক্ট পড়তে চায় না, তারা খালি পড়তে চায় বিসিএস রিলেটেড সাবজেক্ট। মাঝে মাঝে আমরা হাসি করে বলি, ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে দাও, ডিপার্টমেন্টের নাম হবে ডিপার্টমেন্ট অফ বিসিএস, অর্থাৎ বিসিএস পড়ানো হবে। বাংলাদেশের ছাত্রদের বিসিএস এত একটা আকর্ষণ তৈরি হয়। তো আমি তোমাদেরকে আকর্ষণে আরো আগ্রহী করব। ক্লাসের পড়া ঠিক রাখার সাথে সাথে ক্যারিয়ারে তোমরা কিছু পদকে টার্গেট নিতে পারো। আমি কিছু টার্গেটেড পদের কথা বলি, যে আমি একটা চিত্র দিয়েছি, খেয়াল করো, আমি সরকারের একটা চিত্র দিয়েছি হিউম্যান বডির সাথে মিলিয়ে, অর্থাৎ গভর্নমেন্ট ইজ লাইক দ্য হিউম্যান বডি।
আমরা যদি একটা হিউম্যান বডির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট চিন্তা করি, সে পার্টটা হচ্ছে মাথা বা ব্রেন। সরকারের ব্রেন আছে, এই ব্রেনকে বলে আমলা। এই আমলারা দেশকে নিয়ন্ত্রণ করে। আর আমলা হতে হলে অ্যাডমিন ক্যাডারে বিসিএসে যাইতে হবে, বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে যেতে হবে। এবং এটা সচিবালয়ের সেক্রেটারিয়েট, আর একটা ফিল্ড পর্যায়ে, জেলা পর্যায়ে বা মহানগর পর্যায়ে, আর একটা হচ্ছে পুলিশ। এই পুলিশের ভূমিকা খুবই মারাত্মক একটা দেশের। যদি উদাহরণস্বরূপ বলি, এখন রাজা বাদশাহ বা প্রধান সেনাপতি নাই, কিন্তু একটা জেলার রাজা হচ্ছে ডিসি, একটা জেলার সেনাপতি হচ্ছে এসপি। এই পদগুলোতে যারা যাবে তাদের একটু সুবিধা বলি এই কারণে আগ্রহ বাড়ানোর জন্য। অর্থাৎ বিসিএস দিয়ে নবম গ্রেডে জয়েন করবে অ্যাসিস্ট্যান্ট সহকারী সচিব হিসাবে অথবা এসপি হিসাবে। একটা গ্রেডে প্রমোশন পেলে পরের গ্রেডে যে তোমরা দেখছো রাস্তাতে গাড়ি নিয়ে ঘোরে, অর্থাৎ গাড়ি পাবা, এর সাথে ড্রাইভার পাবা এবং সিকিউরিটি পাবা। রাস্তা দিয়ে চলাচল করলে সেলুট কি ফ্রি পাবা। এই জবটা খুবই পেশার দিকে খুবই উন্নত মানের জব। আমি আরেকটি পেশার কথা বলি, সেটা হচ্ছে বিসিএস দিয়ে ফরেন ক্যাডারে এমবেসিতে জব করা। তোমরা যদি বিদেশের এমবেসিতে জব করো, ইউ ক্যান নট ইমাজিন তাদের সুবিধা কত। যে দেশে চাকরি করবা, অর্থাৎ সরকার তোমাকে এভরি 3 ইয়ারে বিভিন্ন দেশে পাঠাবে, 3 বছর বা 2 বছর দেশে রাখবে। যখন তুমি বিদেশে থাকবা, সেই দেশের টাকার মুদ্রার হারে তোমার সম্মান নির্ধারিত হবে এবং সেই সম্মানিতে তোমরা নিজেরা লাইফ লিড করতে পারবা। তোমাদের ভবিষ্যৎ এই যে সুযোগ সুবিধাগুলো বিসিএস যারা ফরেন ক্যাডারে যাবে তারা সে সুবিধা পাবে। বিসিএস এর আর একটা পদ না বললেই নয়, আমরা যে জানি যে আইসিটি সেক্টর। তোমরা জানো যে পলক নামে বাংলাদেশের একটা মন্ত্রী ছিল, সে বলেছিল ডাটা সেন্টার পুড়ে গেছে, তাই না? তারপরে বলেছিল ডাটা সেন্টার এমনি এমনি বন্ধ হয়ে গেছে। সেই বিখ্যাত পলকরা যেগুলো চালায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আমি বললাম যে ইনফরমেশনের যে সেক্টরগুলো, আইসিটি সেক্টরগুলো তোমরা ক্যারিয়ারে হিসেবে গ্রহণ করতে পারো। এখন এগুলো যদি ক্যারিয়ারে গ্রহণ করো, একটাই ওয়ে, সেটা হলো যে বিসিএস পরীক্ষা দিতে হবে। এখানে লয়ের কারা আছো? হাত তুলে দেখি। লয়ের যারা আছো, মাশাআল্লাহ অনেকেই আছো। আর লয়ের জন্য হচ্ছে কমন বিসিএস এর পাশাপাশি আর একটা পরীক্ষা আছে, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এদিক থেকে অনেক এগিয়ে আছে। প্রতি পরীক্ষায় তারা প্রথম স্থান সহ বিভিন্ন স্থান তারা দখল করে। এবং আমি তোমাদের একটা নিউজ দেই, আমি একজন অ্যাডভোকেট আমার বাসায় পরীক্ষা দিতে নিয়ে আসছিল তার সন্তানকে। সে পরিষ্কার বলে, অন্য ইউনিভার্সিটির চাইতে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার ছেলে চান্স পায়, আমি ঢাকা বাদ দিয়ে রাজশাহীতে ভর্তি করব। সুতরাং এরকম গৌরবজনক সাবজেক্ট আমাদের ডিপার্টমেন্টে আছে। আমি বিসিএস এর জেনারেল পদগুলো নিয়ে বলছি না, আমার সময় কম, তোমরা জেনে যাবা। তোমরা এখন আসো, আমি 3 নম্বরে বলবো রিসার্চ বেস ক্যারিয়ার। বাংলাদেশে রিসার্চ বেস ক্যারিয়ার করা যায়, কিন্তু আমরা জানি না। আমরা এমন সময় জানি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, আমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তারপরে যেন আফসোস করি আমি যদি জানতাম আমিও অ্যাপ্লাই করতাম। বাংলাদেশে রিসার্চ বেস 86 প্রতিষ্ঠান আছে, যারা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে আলাদাভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয়, আলাদাভাবে চাকরি দেয়। আমি কয়েকটার নাম বলছি, আর কয়েকটা নাম তোমাদের বলছি। এর কিছু ক্যারিয়ার বেস আছে যারা সায়েন্সের, আবার কিছু আছে আর্টস বা কমার্সেরও যাওয়া যায়। যেমন হচ্ছে BCSIR, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এরপরে ICDDRB, ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, এটা একটা। তোমরা জানো, বাড়ির নাম জানো, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। BARC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। বাড়ি BRRI, বিবি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BLRI, BFRI, BAEC, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। NIB, যারা বায়োলজিক্যাল এগ্রিকালচার সায়েন্সে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জায়গা, বাংলাদেশ
ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এবং যারা যে কোনো সাবজেক্টে অন্য সাবজেক্টে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা NILG, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। তোমরা গুগলে যদি সার্চ দাও যে রিসার্চ বেসড পজিশন ইন বাংলাদেশ, তাহলে দেখবা 86 লিস্ট আসবে। এখন থেকে তোমরা সিদ্ধান্ত নিবা কোন জবে যাওয়া যায়। এরপরে কি নিজেদের ঢোল বাজায়, আমরা শিক্ষকের ঢোল বাজায়। একটি কথা দেখো, আমি কোট করেছি, টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েট অল প্রফেশন। টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার্স প্রফেশন। অর্থাৎ যেই প্রফেশনে যাক না কেন, স্কুলের টিচারের কাছে পড়তে হয়, কলেজের টিচারের কাছে পড়তে হয়, মাদ্রাসার টিচারের কাছে পড়তে হয়, বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে পড়তে হয়। পড়ার পরেই এরা বিভিন্ন পেশায় বিভিন্ন লাইনে ক্যারিয়ার গঠন করে। কিন্তু আমাদের এই পেশাটা অনেক সময় সব সময় সম্মানিত করা হয় না, সেটা আদার পয়েন্ট। আমি তোমাদের কিছু বলি, টিচিং এর ক্ষেত্রে কয়েকটা সেক্টর আমি বলবো, 4টা সেক্টর বলবো। নাম্বার 1, ইউনিভার্সিটি টিচিংটা যে কোনো প্রফেশনের তুলনায় নোবেল প্রফেশন। বাংলাদেশে 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 114টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং 3টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ইউনিভার্সিটি টিচিং বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বুঝায়, এইটা বুঝবা না। বাংলাদেশ তোমার জন্য ওপেন। আমি আন্তর্জাতিক কথাটা একটু পরে বলবো, পরের স্লাইডে। সুতরাং বাংলাদেশের যে কোনো প্রাইভেট, গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের টিচিং প্রফেশনে তোমাদের ক্যারিয়ার করতে পারো। আমরা যখন এম ইন লাইফ লিখি তখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক কিছু হয়, কিন্তু কেউ শিক্ষক হতে চায় না। তোমাদের মধ্যে কারা শিক্ষক হতে চাও? হাত তুলো দেখি। দেখো হাত অনেক কম, তারপরে আলহামদুলিল্লাহ অনেক হাত, আল্লাহ কবুল করুন। এখন আসো গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজগুলোতেও টিচিং এর অনেক সুযোগ এবং সম্মানিত পেশা। বাংলাদেশের সরকারি কলেজের শিক্ষক হয় বিসিএস দেওয়ার মাধ্যমে। সুতরাং ওই যে প্রথমে বিসিএস এর কথা বললাম, সেখানে যদি তোমরা প্রশাসন ক্যাডারে না যাও, এডুকেশন ক্যাডারে যাও, তাহলে তোমরা সরকারি কলেজের শিক্ষক হতে পারবা। এরপরে নন গভর্নমেন্ট কলেজের শিক্ষক এক সময় পাড়ায় পাড়ায় কলেজ তৈরি করত, ইচ্ছা মতো শিক্ষক নিয়োগ দিত। কিন্তু তোমরা জানো যে সরকার নিয়ম করেছে এনটিআরসিএ অর্থাৎ নিবন্ধন পরীক্ষা দিয়ে বাংলাদেশের হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীরা কোন ধরনের তদবির না করেই শিক্ষকতার চাকরি পেয়েছে, ঠিক না? সুতরাং এটাও তোমাদের সামনে একটা ক্যারিয়ারের পয়েন্ট হতে পারে। আর সর্বশেষ টিচিং যেটা বলবো, এই সরকারি স্কুল এবং মাদ্রাসার পরীক্ষাও কিন্তু আয়োজন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যারা বিসিএস আয়োজন করে তারাই কিন্তু সরকারি স্কুলের মাদ্রাসার পরীক্ষার আয়োজন করে। সুতরাং এই যে আমি টিচিং প্রফেশনের কথা বললাম, তোমাদের ক্যারিয়ারে এই প্রফেশনটা রাখতে পারো। তবে আমি বলবো সবসময় টপটা তোমাদের টার্গেটে রাখবা। বলতে পারো স্যার টপটা কেন? আমি যেটা বলি, টপটা টার্গেটে রাখলে নিচের গুলো এমনিই পাবা। আজ নিচেরটা টার্গেটে রাখো, কখনো উচ্চ টার্গেটে পৌঁছাতে পারবা না। ক্যারিয়ার টার্গেটের পরের পয়েন্ট হচ্ছে 3.5, কর্পোরেট ওয়ার্ল্ড। তোমরা কর্পোরেট ওয়ার্ল্ডে ক্যারিয়ার করতে পারো, খুবই কর্পোরেট ওয়ার্ল্ড, বাংলাদেশে হোক বিদেশে হোক। কর্পোরেট ওয়ার্ল্ডের ক্যারিয়ার, এই যে আমরা শিক্ষকরা এখানে যারা আছি, যারা অনেক কর্পোরেট ওয়ার্ল্ডের আরেকটি সেক্টর হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, কর্পোরেট ওয়ার্ল্ডের ইনফরমেশন টেকনোলজি বা আইটি, কর্পোরেট ওয়ার্ল্ডের প্রজেক্ট ম্যানেজমেন্ট।
সাপোর্ট অ্যান্ড অপারেশন এবং মিডিয়া ওয়ার্ল্ডের মধ্যে প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে। যদি তোমরা সাহস করে কর্পোরেট ওয়ার্ল্ডে এগিয়ে যাও, তবে পৃথিবী তোমার কাছে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা মাথা নত করবে বলে মনে করি। আমি পরের পয়েন্ট অর্থাৎ ক্যারিয়ার টার্গেটের সর্বশেষ পয়েন্ট আমি বলতে চাই, সেটা হলো স্টাডি অ্যাব্রোড অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি। বিদেশে পড়াশোনা এবং বিদেশে ক্যারিয়ার করব এবং সময় মতো দেশে ফিরে আসব। আমরা আজকের আলোচনায় বিদেশে লেবার হওয়ার কথা বলবো না। আজকের আলোচনায় আমরা বলবো বিদেশে যখন পড়াশোনা করবা এবং ক্যারিয়ার করবা, সবগুলো হবে সম্মানের এবং উচ্চ মর্যাদার। যেমন ধরো, তোমরা যদি বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট করো অথবা এরপরে বিদেশে পিএইচডি করতে পারো। এখন বাইরের দেশে একটা সাবজেক্টের খুবই ভাইব, তোমরা নাম বলতে পারবা? বর্তমানে সায়েন্সের সবচাইতে চাহিদা সম্পন্ন সাবজেক্টের নাম কি বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের ক্যারিয়ার বাংলাদেশে ফিল্ডটা ওপেনই হয়নি, বিশ্বের দরবারে এই ফিল্ডটা খুবই ভালো অবস্থায় আছে। সুতরাং তোমরা এআই বেস ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। এই যে গেম খেলার নেশা